বাংলাদেশ সহ বিশ্ব অর্থনীতিতে বিনিয়োগ একটি বড় চালিকা শক্তি। তবে বিনিয়োগের জন্য দরকার স্থিতিশীল অর্থনৈতিক নীতি, অবকাঠামোগত সুবিধা, দক্ষতা, জনবল এবং রাজনৈতিক স্থিতিশীলতা। একই সাথে রয়েছে নানা ঝুঁকি, যেমন বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি, করনীতি বা আমলাতান্ত্রিক জটিলতা। আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব আমাদের দেশে বিনিয়োগের বাস্তব সুযোগ, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু এগিয়ে নিতে আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি রয়েছেন। একে একে পরিচয় করিয়ে দিতে চাই তাদের সঙ্গে। প্রথমে আছেন সাবেক সভাপতি ঢাকা চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রি ডিসিসিআই আশরাফ আহমেদ। এরপর আছেন ডক্টর মাজদুল হক, অর্থনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমি প্রথমেই প্রশ্ন রাখতে চাই ডক্টর মাজদুল হক আপনার কাছে। আমি আপনার কাছে জানতে চাই, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগ বান্ধব পরিবেশ কতটা নিশ্চিত হয়েছে বলে আপনি মনে করছেন? জি, দেখুন যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে এবং এটা এসছে একটা গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে, এবং গণ অভ্যুত্থান শুধু বাংলাদেশেই হয় নাই। শ্রীলঙ্কাতে হয়েছে 2022 সালে, ইন্দোনেশিয়ায় হয়েছে 1998 সালে, ইরানে হয়েছে 1979 সালে, বাংলাদেশে হয়েছে 2024 সালে। তাহলে এই গণ অভ্যুত্থান পরবর্তী যে অর্থনীতি, গণ অভ্যুত্থান পরবর্তী যে আপনার বিনিয়োগ পরিবেশ, সেটা যদি আমি একটু বিশ্লেষণ করতে যাই, সেটা আমি বলবো যে বাংলাদেশের যে এখন যে চলমান যে পরিস্থিতি চলছে, যে রাজনৈতিক অস্থিরতা, এবং আমি বলবো যে অর্থনৈতিক অস্থিরতা চলছে, তবে অর্থনীতির আপনার সূচকগুলো শুধু আমি যদি বলি যে বৈদেশিক মুদ্রার মজুদ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, আপনার মূল্যস্ফীতি, এরকম কিছু, এবং রপ্তানি আয় এবং রেমিটেন্স, এরকম 4-5টা সূচক বাদে অর্থনীতির যে অন্যান্য সূচকগুলো রয়েছে সেগুলো কিন্তু এতটা সিগনিফিকেন্ট লেভেলে ডেভেলপ করে নাই। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যে অর্থনীতিটা পেয়েছে সেটা ছিল একটা শোচনীয় অবস্থায় ছিল, এবং সেটার অবনতিটা কিন্তু ঠেকাতে সক্ষমতা অর্জন করেছে, এটাই বলবো। এবং আপনি যেটা বললেন যে বিনিয়োগ পরিবেশটা বাংলাদেশের ইতিহাসে যেটা বলে, আমি যদি বাংলাদেশ কনটেক্সটে কথা বলি, বাংলাদেশের ইতিহাস 2006 থেকে 2008-এ জরুরি অবস্থা চালু ছিল, তাই না ভাইয়া? 2006 থেকে 2008-এ জরুরি অবস্থা চালু ছিল। 2013-14 সালেও কিন্তু রাজনৈতিক সহিংসতা ছিল। বাংলাদেশের ইতিহাসে যেটা বলে যে রাজনৈতিক পরিস্থিতি যদি স্থিতিশীলতা না আসে, যদি সহিংসতা ভিতর দিয়ে যায়, তাহলে বিনিয়োগ প্রবাহ বাধাগ্রস্ত হয়, এবং এই সরকারের সময়ও কিন্তু সেটা হয়েছে। এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে আমি কিছু প্রোগ্রামও আগে বলেছি যে একসময় ফখরুদ্দিন সরকার ছিল, কিন্তু ফখরুদ্দিন সরকার এবং ইউনূস সরকারের ভিতরে একটা পার্থক্য রয়েছে, যে ফখরুদ্দিন সরকার এটা খুব স্ট্রংলি হ্যান্ডেল করেছিল। তার রাজনৈতিক যে বিশৃঙ্খলা, আপনার মব সংস্কৃতিও ছিল না ওই সময়, এই জিনিসগুলো উনি ভালোভাবে কন্ট্রোল করেছিল। ওনার সময়, ফখরুদ্দিন সরকারের সময়, বিদেশি বিনিয়োগটা কিন্তু সে প্রবৃদ্ধি দেখাতে সক্ষম হয়েছিল। শুধু বিদেশি বিনিয়োগ না, সে জিডিপি প্রবৃদ্ধি দেখাতে সক্ষম হয়েছিল। কিন্তু বর্তমান বাস্তবতা যেটা হয়েছে যে বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ কিভাবে আপনি আশা করবেন? তার কারণ হচ্ছে যে গ্যাসের চাহিদা এবং যোগানের ভিতরে এখনো পার্থক্য রয়েছে 100 কোটি ঘনফুট, তাই না? এখনো পর্যন্ত এই ব্যবধানটা রয়েছে। এলএনজি আমদানি করেও গ্যাস সংকট নিরসন করা যাচ্ছে না। আপনার জ্বালানি সংকট তো সবসময় রয়েছে, এবং এটার পাশাপাশি যেটা রয়েছে নিরবিচ্ছিন্ন যে বিদ্যুৎ, সেটার মানে এটার এই সমস্যাগুলোর কারণে বিগত 1 বছরে 500 শিল্প প্রতিষ্ঠান কিন্তু আপনার রুগ্ন হয়েছে, বন্ধ হয়েছে। 1 লাখ লোক মানে কাজ হারিয়েছে, বেকারত্ব বেড়েছে। তাহলে বিনিয়োগ বান্ধব পরিবেশ করতে গেলে আপনি যদি বিদেশি বিনিয়োগদের আকৃষ্ট করতে চান, আপনি যদি দেশি বিনিয়োগদের আকৃষ্ট করতে চান, প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আপনার বিনিয়োগ বান্ধব একটা কর নীতি থাকতে হবে। তৃতীয় নম্বর কথা হলো যে আমাদের দেশে যেটা হয়, এদেশের অর্থনীতিতে যেটা আমরা বারবার দেখি, সেটা হচ্ছে যে একটা পলিসিকে
খুব ঘন ঘন পরিবর্তন করা, খুব ঘন ঘন পরিবর্তন করা। এই যে পলিসি ফ্রিকুয়েন্সি যে চেঞ্জ করছে, এটা বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু ভালোভাবে নেয় না। অবকাঠামো উন্নয়ন এখনো দরকার, উন্নয়ন যে হয় নাই সেটা আমি বলবো না, কিন্তু বিনিয়োগ বান্ধব যে আপনার অবকাঠামোমূলক উন্নয়ন সেটা এখনো দরকার। তার কারণ হচ্ছে যে আমি কি বন্দরের সক্ষমতা বাড়াতে পেরেছি? কারণ শ্রীলঙ্কার কলম্বো বন্দর বিশ্বের ভিতরে হয়তো 34তম অবস্থানে রয়েছে, বাংলাদেশে সেটা 300-র উপরে এই অবস্থানটা। তাহলে আমি যদি শ্রীলঙ্কার একটা বন্দরের সাথেই তুলনা করি, তাহলে আপনাকে বুঝতে হবে যে বন্দরের সক্ষমতার উপরেও তো আপনার বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ নির্ভর করবে, দেশি বিনিয়োগ নির্ভর করবে। তাদের উৎপাদিত পণ্য রপ্তানি করার জন্য যে লিড টাইমটার জন্য খুব তারা সংক্ষিপ্ত লিড টাইম পায়। এবং আমার কাছে সবচেয়ে বড় হচ্ছে যে বিনিয়োগ বান্ধব পরিবেশ চাইতে হলে আরেকটা কি বিষয় হলো যে এদেশে ঋণ মান অবনমন হচ্ছে বারবার। মানে আন্তর্জাতিক যে ক্রেডিট রেটিং সংস্থাগুলো আছে, মুডিস, ফিচ, এই সংস্থাগুলো কিন্তু বাংলাদেশের ঋণমান অবনমন করে চলছে বিগত কয়েক বছর ধরে। তাহলে বিদেশি বিনিয়োগকারীরা যখন আপনার দেশে আসবে, তখন সে বাংলাদেশের ঋণমান অবস্থানটা কোথায় রয়েছে সেটা কিন্তু প্রথমে তারা দেখে। তারপরে দেখে তারা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের কি অবস্থা সেটা দেখে, তারা ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরসগুলো দেখে, তারা সেখানে সর্বশেষ দেখে সে রাজনৈতিক স্থিতিশীলতা আসছে কিনা। তবে আপনি নিশ্চয় জানেন এবং আপনি অবাক হবেন যে জাপানি বিনিয়োগকারীরা কিন্তু বারবার বলছে যে এদেশে যদি অস্থিতিশীল পরিবেশ যদি আপনার অর্থনৈতিক পরিবেশ বলেন, রাজনৈতিক পরিবেশ বলেন, যদি স্থিতিশীল না হয় তাহলে আমরা কিন্তু ফিরে যাব। এটা কিন্তু বারবার কিছুদিন ধরেই কিন্তু তারা বলছে। সুতরাং বাংলাদেশের যে বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে যে বিনিয়োগ বান্ধব পরিবেশ এটা মানে ইনশিওর করা, নিশ্চিত করা, এটা বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই প্রয়োজন হয়ে গেছে। এবং আপনি নিশ্চয় জানেন যে ট্রাম্পের যে শুল্ক যুদ্ধ, সেই শুল্ক যুদ্ধকে বাংলাদেশ কিছুটা হলেও বিজয় লাভ করেছে। তার যে প্রতিযোগী যে দেশগুলো আছে, ভিয়েতনাম, সেই দেশগুলোর সাথে সে তাল মিলে চলার মতো সক্ষমতা অর্জন করতে পেরেছে। এটা বাংলাদেশকে আমি ধন্যবাদ জানাবো, বাংলাদেশ সরকারকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে অনিশ্চয়তা থাকতেই পারে, কি হবে সেটা আমি জানি না, তবে আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এ বিষয়ে। এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে আপনার ট্রাম্পের যে শুল্ক যুদ্ধ, সেই শুল্ক যুদ্ধ যে নন ডিসক্লোজার যে অ্যাগ্রিমেন্ট রয়েছে, সে অ্যাগ্রিমেন্টে কি কি আছে এখনো যেহেতু পাবলিক হয় নাই, সুতরাং আমরা এখনো নিশ্চিত করে বলতে পারছি না। তবে দেখেন যে বাংলাদেশের অর্থনীতির যে সক্ষমতা এই মুহূর্তে, অর্থনৈতিক যে অবস্থা এই মুহূর্তে, আমি যদি আমি আমেরিকা থেকে আমি গম আমদানি করছি, আমি যেটাই আমদানি করি না, হয়তো আমার বেশি প্রাইস দিতে হচ্ছে, এলএনজি বলেন, গম বলেন, যেটাই বলে আমি বেশি প্রাইস দিতে হচ্ছে। তো বাংলাদেশের যে অর্থনৈতিক সক্ষমতা, বাংলাদেশের যে রাজস্ব আয়ের যে চিত্র আমি দেখছি, কর জিডিপি অনুপাতে বাংলাদেশ বিশ্বের ভিতরে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আমি বলবো যে আমদানির ক্ষেত্রে, আমদানি বাজারটা যে বাজার থেকে আমরা সস্তা দামে আমরা নিতে পারবো, সেখান থেকেই আমরা আমদানি যাতে করতে পারি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কটা বজায় থাকুক, এটা আমি চাই। কারণ আমরা তো এখনো একক পণ্যের উপরে আমরা নির্ভরশীল হয়ে রয়েছি, তাই না? আমরা একক বাজারের উপর নির্ভরশীল হয়ে রয়েছি। তাহলে যে অর্থনীতি একক পণ্য এবং একক বাজারের উপরে নির্ভরশীল হয়ে থাকে, সেই অর্থনীতি কিন্তু টেকসই অর্থনীতি না। এবং পৃথিবীর বহু অর্থনীতি, নাউরু সহ অনেক অর্থনীতি রাতারাতি ধস নেমেছে এই একক পণ্যের উপর নির্ভরশীল থাকাতে। জনাব মাজেদুল হক, ধন্যবাদ আপনাকে। আমি এবার আশরাফ আহমেদ, আপনার কাছে আমি একই প্রশ্ন আপনার কাছেও রাখতে চাই। আমরা বিনিয়োগ বান্ধব পরিবেশ নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশে বর্তমানে বিনিয়োগ বান্ধব পরিবেশ কতটা নিশ্চিত হয়েছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আমাদের গত এক বছরের দুটো সরকারি পলিসির কথা বলি। এক নম্বর হচ্ছে আমাদের মনিটারি পলিসি এবং দুই নম্বর হচ্ছে আমাদের ফিসক্যাল পলিসি, যেটা হচ্ছে আমাদের রাজস্ব নীতি, এবং প্রথমটা হচ্ছে মুদ্রানীতি। দুটোতেই আসলে গত এক বছর ধরে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে মুদ্রানীতি প্রথম থেকেই সংকোচনমূলক ছিল, সেটা জানুয়ারি মাসেও সংকোচনমূলক থেকেছে এবং গত জুলাই মাসে যখন আবার নতুন করে দেওয়া হলো তখনও এটা সংকোচনমূলক থাকছে। সেকেন্ডলি, রাজস্ব নীতির ক্ষেত্রে যেটা হয়েছে যে গত বছর যে বাজেটটা ছিল সেখান থেকে আসলে সরকার যেটা করেছে যে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার ড্রাস্টিক্যালি কমিয়ে দিয়েছেন। এই বছর সেটাকে ফর্মালি একটা ফিসক্যাল কন্ট্রাকশনারি ফিসক্যাল পলিসিতে নেওয়া হয়েছে। সো এই দুটোর মানে হচ্ছে, এবং এই দুটো নীতির অবজেক্টিভ হচ্ছে বিনিয়োগ কমিয়ে দেওয়া, এবং সেটা এক্স্যাক্টলি তাই দেখতে পাচ্ছি আমরা। আপনি যদি দেখেন যে আমাদের যেটা স্পেসিফিক যেই দুটো আমরা ইন্ডিকেটর ইউজ করি, যে আমাদের ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট এবং সেকেন্ড হচ্ছে আপনার ক্রেডিট গ্রোথ, দুটোই আসলে বহু বছরের তুলনায় সর্বনিম্ন লেভেলে নেমে গেছে। ক্যাপিটাল মেশিনারি 25% মতো কমে গেছে,
ঋণের গ্রোথ যেখানে আমরা আসলে ডাবল ডিজিট প্রায় গত 1.5-2 দশক ধরে এভারেজে ডাবল ডিজিট দেখে আসছি এবং এভারেজে গিয়ে 15%-এর ওপরে থাকে, সেটা 7-7.5%-এ নেমে এসছে। এই যে 7-7.5%-এ নেমে এসছে, এখানেও একটা বড় ধরনের একটা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে গ্রোথের প্রায় পুরোটাই এসছে লার্জ ইন্ডাস্ট্রিয়াল ইউনিটসে। ফলে যেটা হচ্ছে যে আমরা যদি এসএমই কিংবা মিডল মার্কেটের কথা চিন্তা করি, ওখানে কিন্তু ঋণের প্রবাহ আরও কম। এই তিনটার নেট এফেক্ট হচ্ছে, এগুলো হচ্ছে পলিসির ডাইরেক্ট ইম্প্যাক্ট। সো সরকারের মানে ব্যাপারটা আসলে এমন না যে আমি মনে করি আসলে যে সোভিয়েত ইকোনমিক কলাপস কিংবা আফগানিস্তানের ইকোনমিক কলাপসের সাথে আমাদের কম্পেয়ার করার আদৌ সেটা যথোপযুক্ত হবে কিনা এটা কোশ্চেনেবল আমার কাছে। কিন্তু আমি যদি দেখি যে আমাদের যে অ্যাকচুয়াল ফিসকাল এবং মনিটারি পলিসি ছিল, সেখান থেকে আমরা আসছি যে আমাদেরকে ইনভেস্টমেন্ট কমাতে হবে। এটা কেন করা হচ্ছে তার কারণটাও খুব সহজ। আমরা বলছি যে আমরা আসলে মুদ্রাস্ফীতি কমাতে চাই, মুদ্রাস্ফীতি কমছে, কিন্তু কমাতে মুদ্রাস্ফীতি কমানোর যে মেকানিজমটা সেটা হচ্ছে, দেখুন আপনি মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসি ব্যবহার করে আপনি অ্যাগ্রিগেট ডিমান্ড কমিয়ে দিচ্ছেন। সো অ্যাগ্রিগেট ডিমান্ড কমলে আপনার দাম কমবে, ইনফ্লেশন কমবে, মানে মূল্য বৃদ্ধির হার কমবে, দাম কিন্তু কমছে না জিনিসের। সো গত বছরের তুলনায় এই বছর কিন্তু আসলে যে ব্যাপারটা এমন না যে আপনি কম দামে কিনতে পারছেন। আপনার হ্যাঁ, গত বছর এটা প্রত্যেক মাসে 14% রেটে বাড়ছিল, এখন সেটা 8.5% রেটে বাড়ছে। এটা হচ্ছে তফাৎ। এটার কিছু ইম্প্যাক্ট আছে। দেখুন, আপনি যদি দেখেন যে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং খাত যেটা, সেখানে একটা দুটো বড় সাব কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে আমাদের এক্সপোর্ট ড্রিভেন ইন্ডাস্ট্রি, সেকেন্ড হচ্ছে আপনার আমাদের ডোমেস্টিক ডিমান্ড ফুলফিল করার জন্য যে ইন্ডাস্ট্রিগুলো অপারেট করে। সো এক্সপোর্টের ক্ষেত্রে যেটা হচ্ছে যে সেখানে ট্রাম্প ট্যারিফ কিংবা অন্যান্য যে ইস্যুগুলো আছে, সেটা একটা বড় নিয়ামক। আবার কিন্তু ওইখানেও একটা বড় ফ্যাক্টর আমরা দেখতে পাচ্ছি যে দেখুন, যেই ওই ইন্ডাস্ট্রি যেইখানে আপনার জ্বালানি নির্ভরতা আছে কিংবা একটা অপারেটিং কন্ডিশনের ব্যাপার আছে, যে অ্যাক্সেস কিংবা মুভমেন্ট কিংবা পলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণে কিংবা লেবার আনরেস্টের কারণে যেই বাধাগুলো তৈরি হয়, সেটার ফলে একটা ইম্প্যাক্ট হচ্ছে। কিন্তু ওইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেমন আমরা দেখছি একদিকে যেমন তুলা আমদানি কমে গেছে, কিন্তু আবার কাপড় আমদানি যেটা ফিনিশড ফ্যাব্রিক সেটা সিগনিফিকেন্টলি বেড়ে গেছে। মানে হচ্ছে যে আমরা যখন এক্সপোর্ট করছি ওখানেও কিন্তু আমাদের নেট ভ্যালু অ্যাডিশন কমে যাচ্ছে, এবং এটার প্রাইমারি কারণ হচ্ছে এনার্জি ডিসরাপশন। যে এনার্জি সাপ্লাই এক নাম্বার হচ্ছে আমরা ইয়েতে পাচ্ছি না, কনসিস্টেন্টলি পাচ্ছি না। সেকেন্ড হচ্ছে আমাদের যে প্রাইস হাইক হয়েছে, এটার একটা ইম্প্যাক্ট আছে। এই চাপগুলোর ফলে যেটা হচ্ছে যে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং খাত একটা বড় ধরনের দুর্যোগের মধ্যে আছে। এবং এটার সাথে আমি আসলে একটু যদি বলি, দেখুন আমরা কিন্তু ওই যে এনপিএল বেড়ে যাচ্ছে আমাদের, এটা প্রায় 10% লেভেল থেকে বেড়ে প্রায় 30% লেভেলে গেছে। এটার কিন্তু প্রাইমারি ডিটারমিনেন্ট হচ্ছে দুটো ফ্যাক্টর আমি মনে করি। এক নম্বর হচ্ছে আমাদের যে এনপিএল এর ডেফিনেশন সেটা আমরা 60 দিন থেকে 3 মাসে 6 মাস থেকে 3 মাসে নামিয়ে এনেছি। সেকেন্ড যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট, সেটা হচ্ছে যে তার আগের 4-5 বছরে যে বড়সড় অনেকগুলো ধাক্কা গেছে, আপনার কোভিড, তারপর ইউক্রেন ওয়ার, তারপর ইন্টারেস্ট রেটের ইনক্রিজ, এই সমস্ত জিনিসগুলো মিলিয়ে যেটা হচ্ছে যে বাংলাদেশের কর্পোরেট সেক্টর একটা ভয়াবহ দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে নিজস্ব ব্যালেন্স শিটে। এবং আমি মনে করি যে প্রাইভেট সেক্টরের ম্যানুফ্যাকচারিং বিশেষ করে বহু দশকের মধ্যে তার সবচেয়ে দুর্বলতম স্থানে এখন আছে, এবং এটার কারণটা কিন্তু ব্যাখ্যা করতে একটু সময় নেবে। বাট যদি আমি এইভাবে স্পষ্টভাবে বলি যে দেখুন, ওয়েন ইউ হ্যাভ আপনার যখন প্রাইভেট সেক্টরে এই ধরনের দুর্দশাগ্রস্ত হয়, তখন কিন্তু এটা আলটিমেটলি গিয়ে ব্যাংকিং সেক্টরকে ইম্প্যাক্ট করে। ব্যাংকিং সেক্টরকে ইম্প্যাক্ট করলে যেটা হয়, ব্যাংকিং সেক্টরে এনপিএল বাড়ে। এনপিএল বাড়তে থাকলে তখন ঋণ প্রবাহ কমে যেতে থাকে। ঋণ প্রবাহ কমে গেলে কর্পোরেট সেক্টর আরও দুর্বল হয়, এবং এটা বিকামস এ ভিশাস সাইকেল। এবং এটার একদম ক্লাসিক নাম আছে, এটা হচ্ছে টুইন ব্যালেন্স শিট প্রবলেম। আমরা এটা ক্রিয়েট করে ফেলেছি, যে এই যে 15% যে গত 1-1.5 বছর ধরে আমরা সাস্টেন করছি, এটার একটা বড় ইম্প্যাক্ট হচ্ছে এই টুইন ব্যালেন্স শিট প্রবলেমের ইনিশিয়েশন। এখন এটা থেকে বের হওয়ার জন্য আমরা কি করব, সেটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি যদি এই মুহূর্তে চিন্তা করেন, সো আমাদের আমি যদি এইভাবে বলি যে বিনিয়োগ পরিস্থিতির হিসাবে আমাদের এক্সচেঞ্জ রেট স্ট্যাবিলাইজ করেছে। আমাদের রিয়েল এক্সচেঞ্জ রেটটা বহু বছর পরে একটু আন্ডারভ্যালুড, টাকা একটু আন্ডারভ্যালুড হচ্ছে, টাকা একটু আন্ডারভ্যালুড হচ্ছে, ওটার ভালো জিনিস। রিজার্ভ স্ট্যাবিলাইজেশনটা গত 1.5-2, আপনি যদি দেখেন যে 2023-এর শকটার পরপরই কিন্তু আমরা মোটামুটি স্ট্যাবিলাইজ করে গেছি। সো এই যে রিজার্ভ কমে যাচ্ছে, যে এই হাহুকার যেটা আমরা করছি, এটা কিন্তু আসলে 2 বছরের পুরানো গল্প। আমরা কিন্তু গত মোটামুটি 1.5-2 বছর ধরেই আমরা
রিজার্ভের একটা স্টেবিলিটির একটা পর্যায়ে চলে এসেছি। এটা সমস্যাটা যেখানে আছে, যে এখানে রিজার্ভটা ছিল, সেটা যতক্ষণ না আমরা রিবিল করা শুরু করতে পারবো ততক্ষণ কিন্তু আমরা কমফোর্টেবল পজিশনে যেতে পারছি না। ওইটা এখনো আসেনি, বাট কারেন্সি আর স্ট্যাবিলাইজড, এটা একটা ভালো ব্যাপার। দ্য ফ্যাক্ট দ্যাট ডলারের দাম কমে গেছে অন্যান্য কারেন্সির তুলনায়, এটা আমাদেরকে হেল্প করেছে। একই সাথে আপনি যদি দেখেন আমাদের জন্য আসলে এখন সবচেয়ে বড় সেই সমস্যাটা দেখা দিবে, যেহেতু এই গত 1 বছর ধরে আমাদের ইনভেস্টমেন্ট লেভেল সিগনিফিকেন্টলি কমে গেছে। ইনভেস্টমেন্ট কিন্তু এই বছর ইনভেস্টমেন্ট করলে এটার ইম্প্যাক্ট কিন্তু শুধু এই বছরই পড়ে না, সেটা পরপর 2 বছর আসলে ড্রাইভ করে অ্যাট এ মিনিমাম। ফলে যেটা দেখা যাচ্ছে যে দেখুন, যে আমাদের এই যে 3.5% গ্রোথ রেটের কথা বলছি আমরা 24-25 অর্থ বছরে, এটা কিন্তু আমার দেখা সবচেয়ে কম গ্রোথ রেট ইন লিভিং হিস্ট্রি অলমোস্ট। সো এর ফলে যেটা হচ্ছে যে এই ইম্প্যাক্টটা যদি আরও 2 বছর চলে কিংবা 3 বছর চলে, আমরা কিন্তু লো গ্রোথ ইকোনমিতে যদি ইকোনমিক্স ট্র্যাজেক্টরিতে যদি চলে যাই, তখন কিন্তু আমাদের জন্য একটা ভয়াবহ দুর্যোগ অপেক্ষা করছে। কারণটা হচ্ছে দেখেন, আমাদের লেবার ফোর্স প্রত্যেক বছর 2.5 থেকে 3% বাড়ে। আপনি যদি কর্মসংস্থান সৃষ্টি করতে না পারে, ইকোনমিক গ্রোথ যদি না হয়, সেক্ষেত্রে আপনি কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন না। কর্মসংস্থান সৃষ্টি না করলে দারিদ্র্য বাড়বে বাংলাদেশে। বাংলাদেশে দারিদ্র্য বাড়া মানে মানুষ না খেয়ে থাকা। ব্যাপারটা এমন না যে মানে ধরেন উন্নত মানে আরও ধনী যেই দেশগুলো আছে তাদের আয় কমে গেলে হ্যাঁ কিছুটা কাটছাট করতে হয়, কিন্তু বাংলাদেশের মতো দেশে একটা বড় সংখ্যক মানুষের জন্য আয় কমে গেলে আসলে তার মানে হচ্ছে সেটা না খেয়ে থাকার ব্যাপার হয়েছে, যে 2 বেলার জায়গায় 1 বেলা খেতে হয়। সো এই যে এই ডেঞ্জার জোনগুলো, এগুলো আমাদের জন্য আসলে সব খুবই ক্রিটিক্যাল। ধন্যবাদ আপনাকে। আমি আবার আসতে চাই ডক্টর মাজেদুল হক আপনার কাছে। আমি আপনার কাছে জানতে চাই, দেশীয় উদ্যোক্তাদের জন্য কি ধরনের প্রণোদনা বা নীতিগত সহায়তা প্রয়োজন, কি মনে করছেন? দেখেন, যে দেশীয় উদ্যোক্তাদের জন্য তো আপনার পলিসি সাপোর্ট সরকার অনেক আগে থেকেই দিয়ে আসতেছে, এবং আমি যদি বলি রপ্তানি প্রণোদনা, এটা 43টা খাতে আপনার এক্সপোর্টের উপর আপনার এক্সপোর্ট ইনসেন্টিভ দিচ্ছে। তাহলে সরকারের যে পলিসি সাপোর্ট এটা চলমান রয়েছে, এবং করোনা ভাইরাস যখন হয়েছিল তখনও তো সরকার পলিসি সাপোর্ট দিয়েছিল, যে সরকারে থাকুক না কেন তখন তো পলিসি সাপোর্ট দিয়েছে। কিন্তু আপনার দেশি বিনিয়োগকারীদের জন্য, দেশি উদ্যোক্তাদের জন্য সব থেকে বড় বাধার কারণ হয়ে দাঁড়ায় ব্যাংক ঋণের সুদ, যেটা ভাই একটু বললেন এবং খুব সুন্দর সুন্দর টপিকস বললেন, আমার খুব ভালো লাগছে। যে দেখেন, যে পলিসি রেট আজকে 10% এবং এটার প্রভাব পড়ছে ব্যাংক ঋণের সুদে এখন 15 থেকে 16% চলে গেছে। এখন দেশি উদ্যোক্তারা এবং দেশি বিনিয়োগকারীরা এখন বিনিয়োগ নিতে চাচ্ছে না, বিনিয়োগ বিমুখ হয়ে গেছে। এখন যেটা হয়েছে, বেকার মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, উৎপাদন হচ্ছে না। এখন যতটুকু উৎপাদন হচ্ছে সেটা ব্যয়বহুল উৎপাদন হচ্ছে, তাহলে তো মূল্যস্ফীতি আর কমলো কোথায়? যদি ব্যয়বহুল উৎপাদন হয়, উৎপাদন যদি আমার ব্যয়বহুল হয়, তাহলে তো মূল্যস্ফীতি আপনার রাতারাতি কমবে না। আরেকটা ভাই যে কথাটা বললো, ভাইয়ের কথার সাথে আমি একটু রিলেট করতে চাই। রাশিয়াতে 1991 সাল থেকে 1993 সাল পর্যন্ত 300% মূল্যস্ফীতি বেড়েছিল রাশিয়াতে। ওই মূল্যস্ফীতি কিন্তু কমাতে 10 বছর সময় লাগছে রাশিয়াকে। মূল্যস্ফীতি আপনার হঠাৎ করে কমবে না। আমাদের যে এক্সপেকটেশন, জেনারেল পিপলদের যে এক্সপেকটেশন যেটা থাকে, আমরা যারা অর্থনীতি নিয়ে কথা বলি, আমাদের এক্সপেকটেশন একটা ডিফারেন্ট, কারণ এটা আপনি রাতারাতি এটা কমানো সম্ভব না। তবে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে পলিসি সাপোর্ট। যে পলিসি সাপোর্ট, এক্সিস্টিং পলিসি সাপোর্ট রয়েছে, সেই পলিসি সাপোর্টগুলোকে অ্যামেন্ডমেন্ট করা বারবার। যেমন আপনার ব্যাংকের এখন যেটা হয়েছে যে 5 লাখ কোটি টাকা আপনার খেলাপি ঋণ দাঁড়িয়েছে, এবং 1200 থেকে 1300 প্রস্তাবনা গেছে বাংলাদেশ ব্যাংকে, সেখানে ঋণগুলো পুনঃতফসিল করার জন্য, তাই না ভাইয়া? সেখান থেকে বাংলাদেশ ব্যাংকে এক্সিকিউশন করে হয়েছে 300-র কাছাকাছি হয়তো এক্সিকিউশন করতে পেরেছে, কারণ তাদের লোক বলে সংকট ছিল বা তাদের সময়ের সংকট ছিল, এই কারণে পরে কমার্শিয়াল ব্যাংকের উপরে দায়িত্ব দিয়ে দিচ্ছে। এই বিষয়গুলোকে, এটাও একটা পলিসি সাপোর্টের একটা বড় অংশ, কারণ এটাকে যদি আপনি পুনঃতফসিল করতে পারেন তাহলে খেলাপি ঋণটা আর এত বেশি পরিমাণে বাড়বে না। ভাই আর একটা কথা বললেন যে আপনার এনপিএল এর যে ডেফিনেশন, সেই এনপিএল এর ডেফিনেশন বাংলাদেশে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ছিল না। হ্যাঁ, এটা কি ছিল না, কিন্তু এটা দুঃখজনক যে এনপিএল এর ডেফিনেশন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে নাই। কিভাবে মেনটেন করেছে, কিভাবে ডেফিনেশন দিয়েছে, সেটা একটা গোষ্ঠীর স্বার্থে এই ডেফিনেশনগুলো গেছে, অলিগার্কদের স্বার্থে এই ডেফিনেশনগুলো দেওয়া হয়েছে, তাই না? এবং তার ফলাফল তো আমরা এখন দেখতে পাচ্ছি এই ব্যাংকিং খাতে। তাহলে ব্যাংকিং খাত যদি আরেকটা, আমি যদি ব্যবসায়ীদের যদি সাপোর্টই দিতে হয়, পলিসি সাপোর্ট, সেটাতে ব্যাংকিং খাতকে
আপনাকে শৃঙ্খলার ভিতরে রাখতে হবে। আজকে এনপিএল বাড়াতে 10 থেকে 15টা ব্যাংক তারা এখন ঋণ দিতে পারছে না, তারা এখন অসুস্থ ব্যাংক হয়ে গেছে। আচ্ছা, যে ব্যাংকগুলোর কাছে তারল্য আছে সেই ব্যাংকগুলো এখন মানি মার্কেটে ইনভেস্ট করছে। এখন ওই ব্যাংকগুলো এখন লার্জ বড়দেরকে দিচ্ছে না বা দিতে সাহসও পাচ্ছে না, বা বাংলাদেশে যেটা হয়, যেটা 10 জনের ঋণ দিতে হলে হয়তো 7 জনকেই দিতে হয়, মানে ডকুমেন্টেশন গ্যাপ রেখে। এটা হয়েছে বাংলাদেশে, এটা তো সবসময় সব সরকারের আমলেই হয়েছে এটা। তাহলে ব্যাংকিং সেক্টরকে আমি বলবো যে বিনিয়োগকারীদের, দেশীয় বিনিয়োগকারীদের জন্য পলিসি রেট একটা বিষয়। সেই পলিসি রেট হয়তো মূল্যস্ফীতিকে কমানোর জন্য পলিসি রেট সরকার এখনো পর্যন্ত টাইট মনিটারি পলিসি করছে। শুধু মনিটারি পলিসি টাইট রাখে নাই, ফিসক্যাল পলিসিও টাইট রেখেছে, কারণ আপনার বার্ষিক উন্নয়ন কর্মসূচি 70% বাস্তবায়ন হয়েছে, তাই না, 1 বছরে। তাহলে আপনার সেখানেও আপনার ফিসক্যাল ইস্যু দেখা হচ্ছে, মনিটারি পলিসি ইস্যু থেকেও মূল্যস্ফীতি কন্ট্রোল করার জন্য সরকার কিন্তু সচেষ্ট রয়েছে। এখন ব্যবসায়ীদেরকে আমি বলবো দেশি বিনিয়োগকারীদেরকে সহায়তা করার জন্য আপনার ব্যাংক সাপোর্ট, ব্যাংক ফাইন্যান্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা ব্যাংক লেড ইকোনমি, এটাকে মানতে হবে। কিন্তু আজকে আমি যে কথাগুলো কিছুদিন আগে বলে গেছি আপনাদের এখানে, সেটা বলেছিলাম যে এই সরকারের কাছে আমার প্রথম প্রত্যাশা ছিল, আমি 21 টিভিতেও বলেছি যে প্রথম প্রত্যাশা ছিল যে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স 2025 করার আগে প্রথম প্রত্যাশা আমার ছিল যে ব্যাংক কোম্পানি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করা, এবং সেটা হচ্ছে, এবং গভর্নর সেটা এই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। এটা আমি গভর্নরের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এটা করতে হবে প্রথমে। এবং যেটা দেখা গেছে যে দেশি বিনিয়োগকারীদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে সরকারের পলিসি সাপোর্টের পাশাপাশি রাজনৈতিক যে একটা সাপোর্ট, পলিটিক্যাল সাপোর্ট দরকার। পলিটিক্যাল সাপোর্ট ছাড়া ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা করতে পারে না। তাদের যে ডিস্টারবেন্স, সেই ডিস্টারবেন্স থেকে যেন তারা দূরে থাকে। এবং আরেকটা বিষয় বলবো, কর কাঠামো কিন্তু একটা ব্যবসা বান্ধব কর কাঠামো হওয়া দরকার। সেটা আপনি দেশি বিনিয়োগকারীদের কথা বলেন আর বিদেশি বিনিয়োগকারীদের কথা বলেন, এই যে কর কাঠামো এবং আননেসেসারি যে ডিস্টারবেন্স এবং আমলাতান্ত্রিক যে জটিলতা তো রয়েছে, এই জটিলতা থেকে কিন্তু বাংলাদেশ এখনো বের হতে পারেনি। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে একটি বিরতির পরে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি আমরা একটা বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমি এবার প্রশ্ন রাখতে চাই আশরাফ আহমেদ আপনার কাছে। আমি আপনার কাছে জানতে চাইবো, করনীতি ও আমলাতান্ত্রিক জটিলতা বিনিয়োগে কতটা ঝুঁকি তৈরি করছে? এটা আসলে সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটা। কারণ দেখুন, করনীতিতে যেটা হয় যে আমাদের যদি পলিসি স্টেবিলিটি না থাকে, আমরা যদি না জানি যে আগামী 2 থেকে 3-5 বছর আমাদের ট্যাক্স পলিসি কি থাকবে, তখন কিন্তু আসলে যে কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়াটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার হয়েছে। এটা স্পেসিফিক্যালি মোর ইম্পর্ট্যান্ট ফর লং টার্ম ইনভেস্টমেন্টস, যেগুলো আমরা ধরেন ফ্যাক্টরিজ কিংবা ইনফ্রাস্ট্রাকচার কিংবা এই জাতীয় জায়গায় যখন ইনভেস্টমেন্ট করতে হয়। সো মানে আমি একটা ছোট একটা এক্সাম্পল দিই। দেখুন, আপনি যদি টেক্সটাইলে ইনভেস্টমেন্ট করেন, আপনি যদি না জানেন যে আগামী 5 বছর আপনার ইনসেন্টিভ থাকবে কি থাকবে না, তখন কিন্তু পুরো হিসাব নিকাশ পুরোটাই উল্টে যায়। সো এই যে আমরা যদি ধরে নেই যে মানে এই স্টেবিলিটিটা না থাকলে আসলে ইনভেস্টমেন্টের জন্য সেটা বড় ধরনের একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, দেখুন, কর নীতির থেকেও যেটা মোর ইম্পর্টেন্ট আমাদের যে অ্যাপ্লিকেশন প্রসিডিওর। আমি একটা ছোট একটা এক্সাম্পল দিই, যে বন্দর নিয়ে আমরা সবাই কথা বলি, বন্দরের সক্ষমতা নিয়ে আমরা সবাই কথা বলি। দেখেন, এভারেজে গিয়ে আউটার অ্যাঙ্করেজ থেকে বন্দরের ওয়ার্ফ পর্যন্ত নিতে, মানে বন্দরের থেকে খালাস করতে আমার 1.5 থেকে 2 দিনের বেশি লাগে না। এটা যখন অবস্থা খুব খারাপ হয় তখন এটা 7 দিন হয়, সেটা বছরে 3 দিন কিংবা বছরে 1 সপ্তাহ হয়। কিন্তু অন এন এভারেজ যে গুডস ল্যান্ড করার পর থেকে আমাকে এটা কাস্টমসের প্রক্রিয়া শেষ করে বাইরে নিয়ে আমাদের ফ্যাক্টরিতে নিয়ে আসতে এভারেজে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। মানে হচ্ছে, কোথায় আমরা 3 দিনের বন্দরের জটের কথা বলছি, কিন্তু আমাদের যে কাস্টমস প্রসিডিওরের কারণে একটা 14 থেকে 21 দিনের ডিলে হচ্ছে, এটা নিয়ে আমরা কথা বলছি না। এবং এই যে এই ডিলের প্রসেসের কারণটা কিন্তু আপনি দেখবেন এন্টায়ারলি প্রসিডিউরাল। মানে আমরা হয় প্রসেস জানি না ঠিক মতো, কিংবা প্রসেস ভেরিয়েশন হচ্ছে, কিংবা আমাদের দেখা যাবে যে ছোট্ট একটা স্ক্যানার নেই, যেটা 3টা স্ক্যানার থাকার কথা ছিল সেখানে একটা স্ক্যানার কাজ করছে, কিংবা দেখা গেল যে ল্যাবরেটরি যেটা চিটাং পোর্টের ভিতরে থাকা উচিত কাস্টমসের, সেটা ল্যাবরেটরিটা ঢাকায়। কিংবা আবার টু অ্যান এক্সটেন্ট যে দেখুন, আমাদের কিন্তু ফিজিক্যাল ডকুমেন্টেশন সাবমিট করতে হয় ইম্পোর্টের জন্য। কি হয়, বিদেশ থেকে ডকুমেন্টটা আসে, ঢাকায় আসে,
আমার একটা ব্যাংকে যায়, ওটা ব্যাংক এন্ডোর্স করে, এটা তারপর ফিজিক্যালি এটা চিটাগাং পোর্টে নিতে হয়। দ্য এন্টায়ার সাইকেল ইজ 72 আওয়ার্স অ্যাট আ লিস্ট, 3 থেকে 4 দিন লাগে। কিন্তু দুনিয়ার অধিকাংশ দেশে এই কাজটা হয় ইলেকট্রনিক্যালি। আপনার বিল অফ লেডিং ইস্যু করবে শিপিং কোম্পানি ইলেকট্রনিক্যালি, সেটা আমার ব্যাংকে যাবে, ব্যাংক এন্ডোর্স করবে, এটা পোর্টের কাছে কাস্টমসের কাছে যাবে, এটা টোটাল সময় লাগে 30 মিলি সেকেন্ড। সো এই যে আমাদের যে এই ইস্যুগুলো, এগুলো অ্যাড্রেস না করলে কিন্তু আমরা যে সমস্যার মূল যেই জায়গাটা সেখানে হাত দিতে পারছি না। সেকেন্ড যে ইস্যুটা হচ্ছে যে করনীতির বাইরেও আমলাতান্ত্রিক জটিলতা বলতে কিন্তু আমরা কিন্তু এই সব কিছুকে আসলে একটা বাস্কেটে আমলাতান্ত্রিক জটিলতা বলে জিনিসটাকে এত দুরূহ একটা প্রবলেম হিসাবে চিহ্নিত করে ফেলি, যেটা আসলে সলভ করা সম্ভব হয় না। কিন্তু আপনি যদি সেটা না করে আপনি যদি বলেন আচ্ছা ঠিক আছে, আমার কাস্টমস প্রসিডিয়ারের কি অ্যামেন্ডমেন্ট দরকার, আমার বিজনেস ইনকর্পোরেশনের প্রসিডিয়ারে কি অ্যামেন্ডমেন্ট দরকার, আমার ব্যাংকিং ডকুমেন্টেশন প্রসিডিয়ারে কি অ্যামেন্ডমেন্ট দরকার, কিংবা আমার যে আছে ইনফর্মাল বিজনেসগুলো আছে তাকে ফর্মালাইজ করতে গেলে ট্যাক্স এবং কাস্টমস এবং ভ্যাট এবং ইনকাম আপনার আরজিএসসিতে কীভাবে অ্যামেন্ডমেন্ট করা দরকার, তখন কিন্তু ব্যাপারটা অনেক সহজ এবং অ্যাপ্রোচেবল একটা প্রবলেম হিসাবে ডিফাইন করা যায়। সো এই যে আমরা কিন্তু এই জায়গাগুলোতে একটা বড় ধরনের সমস্যা ক্রিয়েট করে ফেলছি। আমি একটা ছোট একটা এক্সাম্পল দিই, মাজেদ ভাই যেটা বলছিলেন, দেখেন আমরা বেসেল 3 কমপ্লায়েন্ট হতে গিয়ে 0 ডেতে ডিফল্ট বলতে চাই, এটা বলা উচিত আমাদের, এই ব্যাপারে আমার কোনো রকম দ্বিমত নেই। কিন্তু বেসেল 3 কমপ্লায়েন্ট এমন কোনো ব্যাংকিং সিস্টেম আমার জানা মতে পৃথিবীতে নেই যেখানে আপনার রেস্ট্রিকশন আছে যে আপনি ব্যাংক থেকে আপনি কতখানি হেয়ার কাট করতে পারবেন। মানে আমাকে যদি কাস্টমারকে এক্সিট দিতে হয় তাহলে আমি কতখানি মাফ করতে পারবো, কতখানি ইন্টারেস্ট ওয়েভার দিতে পারবো, কতখানি প্রিন্সিপাল ওয়েভার দিতে পারবো, এই ব্যাপারে রেস্ট্রিকশন আছে। কিন্তু বেসেল 3 কমপ্লায়েন্ট এরকম কোনো সিস্টেমের কথা আমি জানি না। এমন কোনো সিস্টেমের কথা আমি জানি না যেখানে সিআইবির মতন একটা সিস্টেম আছে যেখানে কাস্টমারের রিলেটেড কোনো কোম্পানির রিলেটেড কেউ কোনো অ্যাকাউন্টে ডিফল্ট করলে ওয়ার্কিং ক্যাপিটাল ডিসবার্সমেন্ট বন্ধ হয়ে যায়। সো এই যে এই সেকেন্ড লেয়ারের যে ইস্যুগুলো, এইগুলো রিজলভ না করলে আমরা শুধু টপ লাইনে সংস্কার করব কিংবা পলিসি চেঞ্জ করব, তাতে কিন্তু কাজ হচ্ছে না। হ্যাঁ, ওগুলো দরকার আছে, ওটা না করলে আপনি ওই পলিসি অ্যামেন্ডমেন্ট না করলে আপনি সেকেন্ড লেয়ারে কাজটা করতে পারবেন না। কিন্তু সেকেন্ড লেয়ারে পলিসি অ্যামেন্ডমেন্ট করে আপনি যদি সেকেন্ড লেয়ারে কাজটা না করেন তখন কিন্তু আর কোনো লাভ হলো না। তাহলে আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, এই যে আমরা রিস্ট্রাকচারিং নিয়ে কথা বলছি, রিস্ট্রাকচারিং নিয়ে সেন্ট্রাল ব্যাংক কিন্তু বাধ্য হয়েছে এই পলিসি এই ধরনের একটা কমিটি করতে। তার কারণটা হচ্ছে ব্যাংকগুলোকে যেই ক্ষমতা দেওয়া ছিল আগে সেটা তারা এফেক্টিভলি ব্যবহার করতে পারছিলেন না। এবং মানে যেটা আক্ষেপের বিষয় রীতিমতো সেটা হচ্ছে, দেখুন 1 কোটি ব্যাংক গ্রাহক, ব্যাংকে থেকে যারা বড় করেছেন এরকম লোক, এন্টারপ্রাইজ এবং ইন্ডিভিজুয়ালের সংখ্যা 1 কোটির মতো, তার মধ্যে থেকে হয়তো বা 500 লোকও কোনো ধরনের ট্রেড ফ্রড কিংবা কোনো ধরনের মিসকন্ডাক্টের সাথে জড়িত না। তাহলে বাকি 99,500 জন আমরা কি দোষ করলাম? আপনি যদি ওই 500 জনের বেসিসে সবাইকে পেইন্ট করতে চান, অফকোর্স আমরা একটা ভুল করব। আমার ধারণা আমরা এখানে একটা বড় ধরনের গলদ করে ফেলছি। ধন্যবাদ আপনাকে। আমি এবার আসছি ডক্টর মাজেদুল হক আপনার কাছে। আমি আপনার কাছে জানতে চাইবো, ঝুঁকি মোকাবেলায় বিনিয়োগকারীদের অবস্থা ফিরিয়ে আনতে সরকারের করণীয় কি হতে পারে? বিনিয়োগকারীদের অবস্থান ফিরিয়ে আনা এখন যে অবস্থানে রয়েছে এবং আপনার 5ই আগস্টের পরে যে অবস্থান তৈরি হয়েছে, এটাকে ফিরিয়ে আনতে গেলে একটু সময়ের প্রয়োজন এবং ব্যাংকিং পলিসি, ব্যাংকিং রিলেটেড যে পলিসিগুলো আছে সেই পলিসি সাপোর্টের মাধ্যম দিয়ে তাদেরকে আসলে আপনাকে রিকভার করতে হবে, তাদেরকে উদ্ধার করতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো যে আপনার যাদেরকে বিনিয়োগ করা হচ্ছে, যাদেরকে ঋণ দেওয়া হচ্ছে, তাদেরকেও কিন্তু আপনাকে সহযোগিতা করতে হবে, সরকারকে বলেন এবং ব্যাংকগুলোকে বলেন। তার কারণ হচ্ছে যে আপনার যদি বলি, সরকার ব্যাংকগুলো চাচ্ছে তাদেরকে বিনিয়োগ করতে, তাদেরকে লিকুইডিটি সাপোর্ট দিতে, তাদেরকে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড ক্রিয়েট করে তাদেরকে সাপোর্ট দিতে চাচ্ছে, কিন্তু যাদেরকে সাপোর্ট দিচ্ছে বড়োয়াররাও যেন অনেস্ট বড়োয়ার হয়। এবং ইন্ডিয়ার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যেটা হয়েছিল সেটা মানে এত পরিমাণে এনপিএল বেড়ে গেছে, এত পরিমাণে ঋণ খেলাপি বেড়ে গেছে, সেখানে তার স্ট্র্যাটেজি মেনটেন করে সেই ঋণ খেলাপিটা কমিয়েছে। এবং বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যেটা হয়েছে এবং যেটা সামনের দিনে আমি আশা করব যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার পাবলিক মানি এটা তছনছ করা হয়েছে, আপনার আনডকুমেন্টেড এগুলো। আমরা তো ব্যাংকগুলো সরকার চাচ্ছে বিনিয়োগকারীদেরকে করতে, কারণ আপনি জনতা ব্যাংকের কি অবস্থা, 75% ঋণ খেলাপি ঋণ, সোনালী ব্যাংকের, অগ্রণী ব্যাংকের, এগুলোর কি অবস্থা, এগুলো ঋণ খেলাপি। এবং আপনি অবাক হচ্ছেন তো, অবাক হওয়ার মতন কথা, বিশ্বব্যাংক প্রস্তাব দিয়েছে সেখানে ফরেনসিক নিরীক্ষা করার জন্য আর্থিক আপনার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে, কিন্তু আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় সেটা
পারমিশন দিচ্ছে না। কেন দিচ্ছে না? তাদের একটা গ্যাপ রয়েছে। কারণ আমি তো বারবার বলছি যে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করতে হবে, অ্যাবলিশ করতে হবে। আর্থিক প্রতিষ্ঠান যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই আপনার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ডেড হওয়া শুরু হয়েছে, খেলাপি ঋণ হু হু করে বাড়া শুরু হয়েছে, এবং সেটা হয়েছে আলটিমেটলি এবং সেটা আর্থিক প্রতিষ্ঠান এবং অর্থ মন্ত্রণালয় সেটা বাধা দিচ্ছে। তাহলে আমাদের কাছে মনে হচ্ছে যে বড়োয়ার, আপনার লেন্ডার এবং বড়োয়ার দুইজনই আপনাকে সমঝোতার ভিতরে থাকতে হবে, দুইজনই ফ্রেন্ডলি থাকতে হবে। এবং সরকার তো চাচ্ছে তাদেরকে সহযোগিতা করতে। জনতা ব্যাংক থেকে কি ঋণ দেওয়া হয় নাই? কিন্তু কই, সেই ঋণ তো আর ফিরে আসতেছে না, সেই ঋণগুলোতে হয়েছে। সুতরাং মানে আমি বলবো যে সরকারের পলিসি সাপোর্ট তো রাখতেই হবে। কারণ একটা দেশের অর্থনীতি যখন সামনের দিকে এগিয়ে যায়, প্রথমে সে কৃষি নির্ভর থাকে, এরপর হয় শিল্প নির্ভর, এরপর হয় সেবা নির্ভর, অথবা টেকনোলজিক্যাল সেবা মাধ্যম দিয়ে সে রপ্তানি আয় করে। এবং বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় বলছে যে আমি 63 বিলিয়ন ইউএস ডলার রপ্তানি আয় করব, সেখানে হয়তো 55 বিলিয়ন পণ্য এবং বাকিটা আমার সেবা। তাহলে যেখানে বাণিজ্য মন্ত্রণালয় বলছে 65 বিলিয়ন ইউএস ডলার আমি রপ্তানি আয় করবো, সেখানে তো আমার ব্যাংকের কন্ট্রিবিউশন থাকতে হবে, সেখানে আমার রপ্তানিকারকদের কন্ট্রিবিউশন থাকতে হবে, উদ্যোক্তাদের কন্ট্রিবিউশন থাকতে হবে, সবার কন্ট্রিবিউশনের মাধ্যম দিয়েই তো আমাদের এই লক্ষ্য অর্জন হবে। সুতরাং সরকারের পলিসি সাপোর্টও রাখতে হবে, পলিসি সাপোর্ট বৃদ্ধি করতে হবে। এবং অর্থনীতির স্বার্থে আমি বলবো যারা বড়োয়ার, যারা ঋণ নিয়েছে তারা যেন যথাসময়ে আবার রিপেমেন্ট করে। কারণ হচ্ছে যে এটা তো পাবলিক মানি তো আসলে গচ্ছিত রাখা হয়েছে জনগণের তাদের স্বার্থে এবং সর্বোপরি অর্থনীতির স্বার্থে। এবং আমি বলবো যে পলিসি সাপোর্ট যে সরকার ব্যবসায়ীদেরকে দিচ্ছে সেটা তো চলমান রয়েছে। এবং আরেকটা কথা, যে আমলাতান্ত্রিক যে জটিলতা, এটা কি আসলে যেনারা এটা ফেস করেন ওনারা হয়তো বলতে পারবেন, হয়তো এই প্রোগ্রামে ওনারা হয়তো বলেন না, কিন্তু আসলেই এটা কিন্তু অনেক, আমি বলবো খুব খুব খারাপ অবস্থায় রয়েছে। আপনার ইউনূস সরকার আসার পরে যে জিনিসগুলো আমরা আশা করেছিলাম, প্রত্যাশা করেছিলাম, সেই জিনিসগুলো কিন্তু সবকিছু হয় নাই। অথচ সংস্কার যে কাজগুলো, সেই কাজগুলো হচ্ছে ব্যাংকিং খাতে সংস্কার কাজগুলো খুব একটু দ্রুত এগিয়ে গেছে। ব্যাংক রেজিস্ট্রেশন অর্ডিন্যান্স হয়েছে, ব্যাংক কোম্পানি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করবে, কিছু কিছু বিষয়ে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, 3টা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। কিন্তু অন্যান্য খাতের যে সংস্কারগুলো, সেটাও যদি আপনার সঠিকভাবে না হয় এবং পরবর্তীতে রাজনৈতিক সরকার যদি ওই সংস্কার কাজগুলো যদি আপনার এক্সিকিউশন না করে, সংস্কার কাজগুলো থেমে থাকা সংস্কার কাজগুলো যদি সম্পূর্ণ না করে, তাহলে কিন্তু অর্থনীতি সামনের দিনে খুব নাজুক অবস্থায় দেখতে পাবেন। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে আরো একটি বিরতির পরে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমি এবার প্রশ্ন রাখতে চাই ডক্টর মাজেদুল হক আপনার কাছে। আমি আপনার কাছে জানতে চাই, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও ডলার সংকট আমাদের বাণিজ্যে কতটা প্রভাব ফেলছে? জি দেখেন, যে ডলার সংকটটা মাঝে খুব গভীর হয়েছিল। এটা যদি আমি বলি, সেটা হচ্ছে যে গভীর হয়েছিল, এটা 2 বছর 1.5 বছর আগে খুব গভীর সংকটে ছিল, ডলার সংকটে। এবং সেই সময় বাণিজ্যিক ব্যাংক থেকে তো ডলার কিনছে, কেন্দ্রীয় ব্যাংক তো ডলার কিনছিল। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে বৈশ্বিক যে অর্থনৈতিক যে সংকট, যেটা আপনি কথাটা বললেন, সেই সংকটকে কেন্দ্র করে অন্যান্য সংকট, বৈশ্বিক অর্থনৈতিক সংকট আসলে ট্রাম্প প্রশাসন, ইউএস এর প্রেসিডেন্ট, ইউএস ইলেকশনের উপরে অনেক কিছু নির্ভর করে। কারণ ইউএস এর যে আপনার নীতি, যে প্রেসিডেন্টই আসুক না কেন, তারা কিন্তু সেই নীতি থেকে কিন্তু সরে দাঁড়ায় না। দ্বিতীয় নম্বর কথা হলো যে ট্রাম্প প্রশাসন আসার পরে যে বাণিজ্য যুদ্ধ যেটা শুরু হলো, পাল্টা শুল্ক দিয়ে যে বাণিজ্য যুদ্ধ শুরু হলো, এতে করে কিন্তু কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা বলেছে যে ট্রাম্পের যে নীতি, সেই নীতিতে আমেরিকানরা ক্ষুব্ধ এবং সামনের দিনে আপনার আমেরিকান যে অর্থনীতি, সেটা কিন্তু একটা ভালো ফলাফল বয়ে আনবে না আমেরিকান অর্থনীতিতে। তার কারণ হচ্ছে যে এটা কিন্তু কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা এটা কিন্তু প্রজেকশন করেছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে ট্রাম্পের যে চীনের সাথে যে তাদের একটা সম্পর্ক রয়েছে, বাণিজ্য সম্পর্ক বলেন, বৈরী সম্পর্ক বলেন, এবং রাশিয়ার সাথে, ভারতের সাথে, এই বিষয়গুলোকে মিলে যে বৈশ্বিক যে একটা যুদ্ধ, যদি বাণিজ্য যুদ্ধের কথা বলি, এটা আসলে মানে কেন্দ্রীভূত হয়েছে ট্রাম্প প্রশাসনকে কেন্দ্র করে। এবং আমি যদি বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র যে সবসময় তারা বলছিল যে বাণিজ্য নীতি, মানে মুক্ত বাণিজ্য নীতিকে তারা বিশ্বাসী ছিল, সব সময় মুক্ত বাণিজ্য নীতি, তোমাদের বাণিজ্য মানে ওপেন ট্রেড পলিসিতে তারা বিশ্বাসী ছিল। তাদের IMF, তাদের বিশ্ব ব্যাংক, তাদের বিশ্ব বাণিজ্য সংস্থা কিন্তু সারা পৃথিবীতে মেসেজ দিচ্ছে যে মুক্ত বাণিজ্যের দিকে যেতে। কিন্তু ট্রাম্প প্রশাসন এসে সেই দিক থেকে কিন্তু সরে দাঁড়িয়েছে। দ্বিতীয় নম্বর কথা হলো, আপনি একটা কথা জিজ্ঞেস করছিলেন যে কর কাঠামোটা কি।
ভাইকে জিজ্ঞেস করছিলেন, ওটা যদি আমি আর একটু এলাবোরেট করি, সেটা হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের যে তারা যেটা আমেরিকান যে পাল্টা শুল্ক নীতি কেন আরোপ করলো, বাংলাদেশের উপরে কি শুধু বাণিজ্য ব্যবধানের কারণে, বাণিজ্য ঘাটতির কারণে কিন্তু তারা এটা সিদ্ধান্ত গ্রহণ করেনি, তারা অন্য অন্য সিদ্ধান্তের কারণ বাংলাদেশের যে আপনার ট্রেড পলিসি, সেই ট্রেড পলিসিটা খুবই জটিল ট্রেড পলিসি তাদের কাছে মনে হয়েছে। এক, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশের যে আপনার কর কাঠামো, বাংলাদেশের যে শুল্ক কাঠামো, সেটা তাদের কাছে একটা বিতর্কের জন্ম দিয়েছে। কারণ বাংলাদেশে যখন আপনার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা যখন বাড়ানো হয়, তখন দেখা যাচ্ছে যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, যখন তারা আবগারি শুল্ক, ভ্যাট, এগুলোর দিকে তারা ধাবিত হয়। কিন্তু আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি তারা এটাকে কিন্তু তারা ধরছে যে বাংলাদেশের যে কর কাঠামোটা এই ধরনের কর কাঠামো কেন, হঠাৎ করে তারা ওই দিকে ধাবিত হয় কেন? ঠিক আছে, তো বিষয়গুলো হচ্ছে যে নানা বিষয় কিন্তু এখানে আলোচনা জন্ম দিচ্ছে। এবং বাংলাদেশের যে আপনার তারা তো মানবাধিকার পরিস্থিতি দেখেই। এক, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে লেবার কন্ডিশন, সেটা হচ্ছে যে ভাইয়ের আন্ডারে হয়তো অনেকগুলো এমপ্লয়ি রয়েছে। বাংলাদেশের এখনো পর্যন্ত লেবার ল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না, এবং এই লেবার ল যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না করতে পারি আমরা, তাহলে সামনে জিএসপি প্লাস সুবিধা পাবো না ইউরোপের বাজার থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যদি আমাদের কোনো বাণিজ্যিক চুক্তি হয়, বাণিজ্য সংক্রান্ত চুক্তি হয়, সেই চুক্তি থেকেও আমরা হয়তো একসময় ছিটকে যাব। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারটাকে ধরে রাখার জন্য বাংলাদেশকে আপনাকে যেগুলো করতে হবে, সেটা হচ্ছে যে আপনার যে বাংলাদেশের যে লেবার রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, সেগুলোকে আমাদের সচেতন থাকতে হবে। ডক্টর মাজেদুল হক, ধন্যবাদ আপনাকে। আমি এবার প্রশ্ন রাখতে চাই আশরাফ আহমেদ আপনার কাছে। আমি আপনাকে জানতে চাই, ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যে প্রবৃদ্ধির সম্ভাবনা আপনি কেমন দেখছেন? বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাস যদি আমি ঘাঁটি, দেখুন বাংলাদেশের আসলে আমাদের ইকোনমি বড় হওয়া শুরু করেছে 1990 সনের পরে, এবং তারপর থেকে ধাপে ধাপে ধরেন প্রতি বছরে প্রত্যেক দশকে আমাদের গ্রোথ রেট এক্সেলারেট করেছে। যে তার আগের দশকে যা ছিল, পরের দশকে দেখা গেছে তার থেকে সিগনিফিকেন্টলি হায়ার। এই যে ইকোনমিক গ্রোথ রেট, এটা কিভাবে সম্ভব হয়েছে? এই গ্রোথ রেটটা সম্ভব হয়েছে, দেখুন বাংলাদেশি এন্টারপ্রেনাররা বছরের পর বছর তাদের যে প্রফিটেবিলিটি ছিল সেটা রিইনভেস্টমেন্ট করেছেন। আমরা কিন্তু দেশের বাইরে থেকে টাকা পাইনি। এফডিআই কিন্তু বাংলাদেশে কখনোই আমাদের টোটাল ইনভেস্টমেন্টের, আমাদের ইনভেস্টমেন্ট ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যাবাউট হয় 100 থেকে 125 বিলিয়ন ডলার বছরে। আমাদের এফডিআই আমি কখনোই নেট এফডিআই 1 থেকে 1.5 বিলিয়ন ডলারের উপরে দেখিনি আমি কখনো। এই যে 1% এফডিআই লেভেল, এটা আসলে আমাদের ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে পিওর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হিসেবে কোনো ইম্প্যাক্টই নেই। এফডিআই ইম্প্যাক্ট বাংলাদেশে হয় অন্য কারণে। ধরুন একটা ভালো একটা কোম্পানি যখন বাংলাদেশে অপারেট করে, তারা নতুন কিছু অপারেটিং প্রসিডিয়ার্স নিয়ে আসে, তারা টেকনোলজি নিয়ে আসে, তারা ইনোভেশন নিয়ে আসে। এই জিনিসগুলো গার্মেন্টস শিল্প ওইভাবেই শুরু হয়েছিল। এই জিনিসগুলো আমাদের জন্য এফডিআইয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। দিস ইজ হোয়াট ইজ এফডিআই কিন্তু আমাদের সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে এই জায়গাগুলোতে। অ্যাকচুয়াল যদি র ক্যাপিটালের কথা চিন্তা করেন, এফডিআই থেকে ভার্চুয়ালি কিছু আসেও নেই। আমার এটা ধরে নেওয়ার কি কোনো কারণ আছে যে আগামী 5 বছরে এই সিচুয়েশনটা চেঞ্জ হবে? আমি কিন্তু কোনো কারণ দেখছি না। কারণ আমাদের বড় ধরনের এফডিআই ডেস্টিনেশন হতে গেলে যেই ফান্ডামেন্টালগুলো লাগে, পলিটিক্যাল স্টেবিলিটি থেকে শুরু করে সফটওয়্যার রেটিং থেকে শুরু করে আপনার ট্যাক্স ট্রান্সপারেন্সি, কস্ট অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস, অনেকগুলো মেট্রিক্স আছে যেগুলো প্রত্যেকটাতে আমরা মোটামুটি ফেল করে যাই। তাহলে কি হবে আমাদের মুভিং ফরওয়ার্ড? আমাদের কিন্তু আগামী 5 বছর 10 বছর যদি আমাদের গ্রো করতে হয় ইকোনমি, তাহলে এটাকে হতে হবে দেশীয় উদ্যোক্তাদের থ্রুতেই। কারণ বাইরের উদ্যোক্তারা কেউ আসবেন বলেও আশা করতে পারছি না। সেক্ষেত্রে তাহলে আপনি যদি দেশীয় উদ্যোক্তাদেরকে যদি রিইনভেস্টমেন্টের এই সুযোগটা না করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি যে আপনার ইকোনমিক গ্রোথের জন্য যে ইনভেস্টমেন্টটা প্রয়োজন সেটা পাবেন না। এবং এখানে স্টেবিলিটির একটা ব্যাপার আছে। দেখুন, আমি একটা ছোট একটা এক্সাম্পল দিই। দেখুন, নিজের দেখা মতে আমার এক বন্ধু যিনি শুরু করেছিলেন একটা একেবারেই ছোট একটা 3-4 লাইনের গার্মেন্টস ফ্যাক্টরি দিয়ে, তার আজকে টার্নওভার কয়েকশো মিলিয়ন ডলার। এটা কিন্তু সম্ভব হয়েছে বিকজ উনি 25 বছর ধরে উনি যা প্রফিট করেছেন প্রায় পুরাটাই উনি রিইনভেস্টমেন্ট করেছেন। সো এই যে রিইনভেস্টমেন্টের এই ট্রেন্ডটা, এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে কিন্তু আমাদের গ্রোথ রেট এক্সেলারেট করতে থাকবে। কিন্তু এটা যদি আমরা থামিয়ে দেই কিংবা কমিয়ে দেই, তাহলেই কিন্তু আমাদের ইকোনমি আসলে গ্রো করবে না। তখন গ্রো না করলে কিন্তু আমরা যে পভার্টি ট্র্যাপ, যেটাতে আমরা আমাদের বাংলাদেশের প্রথম 40-45 বছর যেভাবে কাটিয়েছি, ওই ট্র্যাপে কিন্তু আমরা আবার ফেরত যাব। এই যে এই সিম্পল জিনিসটা যে দেখেন,
দেশীয় উদ্যোক্তারা ছাড়া আপনার ইকোনমি ড্রাইভ করা সম্ভব না। আপনি পাবলিক সেক্টর বেসড ইকোনমি থেকে, ইকোনমিক স্ট্র্যাটেজি থেকে গত 40 বছর আগে ফেরত চলে এসেছেন, এবং দুনিয়ার কোথাও ওটা সাকসেসফুল হয়নি। বাংলাদেশেও হবে বলে আশা করার কোনো কারণ নেই। তার মানে হচ্ছে আপনার ইকোনমি যদি গ্রো করতে হয় আপনাকে ওই প্রাইভেট সেক্টর ডিপেন্ডেন্ট হতেই হবে। আপনার যদি দেশীয় উদ্যোক্তাদেরকে যদি আপনি সক্ষম করে তুলতে না পারেন, দেশীয় উদ্যোক্তাদেরকে যদি আপনি সাপোর্ট করতে না পারেন, তাহলে ইকোনমিক গ্রোথ হবে না। এখনো তো 80% প্রাইভেট সেক্টরের উপরে ডিপেন্ডেন্ট। এখন 80% আরও উপরে। মানে আপনি যদি দেখেন যে আমরা যদি সরকারের পাবলিক কনজামশন যদি হিসাব করি, অ্যামাউন্টটা আসলে খুবই ছোট হলো। ওইটার একটা বড় ইম্প্যাক্ট আছে, কারণ পাবলিক ইনভেস্টমেন্ট অথবা বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট আসলে আমাদের কনস্ট্রাকশন অ্যান্ড লজিস্টিক্স খাতের জন্য এবং কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল খাতের জন্য একটা বড় মার্কেট। সো ওইটা না হলে আবার এই ম্যানুফ্যাকচারিং এর এই খাতগুলো আমরা আমাদের আলোচনা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আশরাফ আহমেদ, ডক্টর মাজেদুল হক, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আজকে আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশ টিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।